মেয়ের বেল, যাও এগিয়ে গিয়ে আমার কাছে নিয়ে এসো রানী নেফরাকে। আজ থেকে আমার পাশে আরেকটা সিংহাসনে বসবে সে। ডিটানাহর পাশে রাজকীয় চেহারার যে লোকেরা দাঁড়িয়ে আছেন তাদের মধ্যে থেকে মাঝবয়সী দীর্ঘদেহী এক যুবরাজ বেরিয়ে এলেন। তিনি ডিটানাহর নাতি, এক ছেলের ঘরের ছেলে। তার পরনে চমৎকার রাজকীয় পোশাক, মাথায় মুকুট। তিনি বলিষ্ঠদেহী, চেহারায় কঠোরতা আছে, যেন জলজল করছে কালো দুই চোখ। নেফরার সামনে দাঁড়িয়ে বাউ করলেন ওকে। বাজ পাখির দৃষ্টিতে উপভোগ করছেন মেয়েটার সৌন্দর্য। মসৃণ পুরুষালী কণ্ঠে বললেন, স্বাগতম সুন্দরী রানী নেফরা, আমার ফুফাতো বোন। আজ নিজেকে ধন্য বলে মনে করছি আমি। আজ মনে হচ্ছে আপনার মতো এত সুন্দরী কারো দেখা পাওয়ার জন্যই বেঁচেছিলাম এতদিন। হাত বাড়িয়ে নেফরার একটা হাত ধরলেন তিনি। হাত ধরে ওকে নিয়ে গেলেন ডিটানাহর পাশে। সেখানে আরেকটা আসন দেয়া হলো মেয়েটার জন্য। ওটাতে বসে পড়ল সে। নিজের জায়গায় ফিরে গেলেন মীর বেল। নেফরার উপর থেকে চোখ সরেনি তার। ডিটানাহ বললেন, তুমি বললে তোমার নাকি দেয়ার মতো কিছুই নেই, কিন্তু আমার মনে হয় আছে। কি জিজ্ঞেস করলো নেফরা। শুনেছি এখনো বিয়ে করনি তুমি। আমার পরে ব্যাবিলনের সিংহাসনে বসার কথা মীরবেলের। ওকে যদি বিয়ে করতে রাজি থাকো তাহলে তোমার সিংহাসন উদ্ধার করে দিতে আপত্তি থাকার কথা না আমাদের কারো। চেহারা থেকে রক্ত সরে গেল নেফরার। ওর মনে হচ্ছে ওর হাত পা অসাড় হয়ে গেছে। মনে প্রাণে ভালোবাসে সে খিয়ানকে। অন্য কোনো পুরুষকে তো পরের কথা, কোনো দেবতাকেও স্বামী হিসেবে গ্রহণ করতে পারবে না, এমনকি মিশরের সিংহাসনের জন্যও না। চুপ করে আছে, টের পাচ্ছে হৃৎপিণ্ডের ধুকপুকানি। কল্পনাও করেনি এরকম কোনো পরিস্থিতিতে পড়তে হবে, তাই মনে মনে সাহায্য প্রার্থনা করছে। কিছুক্ষণ পর মৃদু গলায় বলল, সেটা আমার পক্ষে সম্ভব না। কেন? ভুরু কুঁচকে গেছে রাজা ডিটানাহর। কারণ রানী হিসেবে যেদিন অভিষেক হয় আমার, সেদিন শপথ করেছি সব কিছুর উপরে, এমনকি অন্য যে কোনো দেশের উপরে স্থান দেব মিশরকে। যুবরাজ মীরবেলকে যদি বিয়ে করি তাহলে আমার বিবেচনায় ব্যাবিলনের গুরুত্ব মিশরের চেয়ে বেশি হবে, তাই কাজটা করতে পারবো না। কিন্তু কি করলে ব্যাবিলনের গুরুত্ব মিশরের চেয়ে বেশি হবে না তা পরে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারি আমরা, ঠিক না? আমার মনে হয় ওটা আসলে কোনো ব্যাপারই না। মিশর আর ব্যাবিলন এক হয়ে যাক। এটা না চাওয়ার পেছনে অন্য কোনো কারণ নেই তো তোমার? মনে রেখো, মীরবেল শুধু পৃথিবীর সবচেয়ে বড় রাজ্যের ভবিষ্যৎ রাজাই না, সে পুরুষদের মধ্যে স্বতন্ত্র, যুবকদের মধ্যে অনন্য অন্যান্য অনন্যা অনন্য। সে একজন সৈনিক, জ্ঞান আর মমতা দুটোই আছে ওর। সত্যি বলার সিদ্ধান্ত নিল নেফরা। আপনি ঠিক বলেছেন, অন্য কারণ আছে আমার। অন্য এক পুরুষকে বিয়ে করার প্রতিজ্ঞা করেছি আমি। কে সে? যুবরাজ খিয়ান। খিয়ান আপেপির ছেলে। তুমি আপেপির ছেলেকে, অথচ আপেপি নিজেই বিয়ে করতে চাইছে তোমাকে। দৃষ্টি নত হলো নেফরার। খিয়ান আমাকে ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি। কথাটা শোনা মাত্র ফিসফিসানি শুরু হয়ে গেল দরবার কক্ষে। মুচকি হাসি ফুটল রাজা ডিটানাহর ঠোঁটের কোণায়। মুচকি হাসি হাসছে আরও অনেকেই, শুধু মীরবেল হাসছেন না। তাকে দেখে মনে হচ্ছে রেগে গেছেন তিনি। ভালোবাসাই তাহলে যত সমস্যা, বললেন রাজা ডিটানাহ। যুবরাজ খিয়ান এখন কোথায়? তোমার সঙ্গে এসেছে নাকি ব্যাবিলনে? না, শেষ খবর পাওয়া পর্যন্ত টেনেসের পাতাল কারাগারে বন্দি অবস্থায় ছিল সে। কেন? কারণটা সংক্ষেপে কিন্তু গুছিয়ে বলল নেফরা। জীবনের বাকি দিনগুলো হয়তো সেখানেই থাকতে হবে ওকে, বললেন ডিটানাহ।
আবেপিকে চিনতে যদি ভুল না হয়ে থাকে আমার, বিশ্বাসঘাতকতার শাস্তি দেবেই সে কিয়ানকে। নিজের ছেলে বলে কোনো খাতির করবে না। নেফরার মনে হচ্ছে ওর আশা ভরসা সব শেষ। মনে হচ্ছে সাহায্যের জন্য যে প্রার্থনা করেছে একটু আগে তা বিফলে গেছে। ঠিক তখনই পরিচিত একটা সুর শুনতে পেল সে। অষ্ট অন্ত্যেষ্টিক্রিয়ার করুণ গান গাইছে কে যেন। ওই সুর আর গানের সঙ্গে ভালো মতোই পরিচয় আছে ব্রাদারহুড অব দ্য ডনের সব সদস্যের। এদিক ওদিক তাকাচ্ছে নেফরা। ভাতৃসংঘের যেসব সদস্য মিশর থেকে ব্যাবিলন পর্যন্ত এসেছেন তাদের সবাইকে নিয়ে ধীর গতিতে এগিয়ে আসছেন টাউ। কয়েকজন অচেনা লোককেও দেখা যাচ্ছে। তাদের সবার পরনে চিরচরিত সাদা রোব। দরবার কক্ষের ডান দিকে একটা পার্শ্ব দরজা আছে, সেখান দিয়ে ভিতরে ঢুকছেন তারা সবাই। সেই মিছিলের কেন্দ্রস্থলে একটা কাঠের পাটাতন বহন করছেন ভাতৃসংঘের 8 জন সদস্য। সেটার উপর একটা কফিন। নেফরা জানে কফিনের ভিতরে ওর মার মমি আছে। রাজা ডিটানাহর সিংহাসনের সামনে নিয়ে আসা হলো কফিনটা। আস্তে আস্তে নামিয়ে রাখা হলো মেঝেতে। সরিয়ে দেয়া হলো ডালা। ভিতরে আরেকটা ছোট কফিন দেখা যাচ্ছে। এটার ডালা সরাচ্ছেন না ভাতৃসংঘের সদস্যরা, বরং তারা নিঃশব্দে তাকিয়ে আছেন দরবার কক্ষে উপস্থিত পুরোহিতদের দিকে। চোখে মুখে যার পরনায় অস্বস্তি নিয়ে আসন ছেড়ে নামলেন কয়েকজন পুরোহিত। এগিয়ে যাচ্ছেন কফিনের দিকে। ওটার ডালা সরানো মাত্র কুঁকড়ে গেলেন তারা সবাই। মরা মানুষের চেহারা দেখতে ভয় পায় ব্যাবিলনিয়ানরা। ডিটানাহর উদ্দেশ্যে টাউ বললেন, কফিনের ভিতরে শুয়ে থাকা প্রাণহীন ওই মানুষটা একদিন আপনার ওরসেই এসেছিল পৃথিবীতে। লিনেনের পেঁচানো যে মরদেহ দেখে ঘাবড়ে গেছে পুরোহিতরা, সেটা আপনার ওই মেয়ে রিমার। রাজা ডিটানাহ, বাড়ি ফিরে এসেছে আপনার মেয়ে। দেখে মনে হচ্ছে ডিটানাহ যেন কাঁপছেন অল্প অল্প। ছলছল করছে তার 2 চোখ। এক দৃষ্টিতে তাকিয়ে আছেন মেয়ের মরদেহের দিকে। কিছুক্ষণ পর বললেন, লাশের গলায় ওটা কি? আপনার উদ্দেশ্যে লেখা একটা চিঠি। সেটাতে রানী রিমার সিলমোহরও আছে। চিঠিটা পড়ে শোনানো হোক আমাকে। মমির গলা থেকে চিঠিটা আলগা করলেন টাউ। ওটা সরিয়ে আনতে যাবেন এমন সময় ধাতব শব্দ তুলে একটা আংটি খসে পড়ল মেঝেতে। আংটিটা কুড়িয়ে নিলেন টাউ। ডিটানাহর হাতে দিলেন। ওটা দেখা মাত্র অবদমিত কোনো আবেগে কাঁপতে শুরু করলো ডিটানাহর ঠোঁট। অনেক আগের একটা ঘটনা মনে পড়ে গেছে তার। তখন বিয়ের পর বিদায় নিচ্ছেন রিমা। যাত্রা শুরু করবেন মিশরের উদ্দেশ্যে। রাজকীয় কাফেলা রওনা দেওয়ার আগে মেয়ের হাতে ওই আংটি পরিয়ে দেন ডিটানাহর নিজে। আবেগতাড়িত কণ্ঠে প্রতিজ্ঞা করেন, তার কাছে সাহায্য চেয়ে চিঠি লিখে ওই আংটি দিয়ে যদি সিলমোহর করেন রিমা কখনোই ফিরিয়ে দেবেন না মেয়েকে। ইতিমধ্যে রোল করে রাখা প্যাপাইরাস খুলে ফেলেছেন টাউ। পড়তে লাগলেন, ব্যাবিলনের এককালের রাজকুমারী এবং মিশরের এককালের ফারাও খেপেররার স্ত্রী রিমার পক্ষ থেকে তার বাবা ব্যাবিলনের রাজা ডিটানাহ, অথবা তার বদলে যদি কেউ সিংহাসনে থেকে থাকেন তাহলে তার প্রতি। মহান রাজা, ব্যাবিলনের সব দেবতার এবং আপনার সঙ্গে আমার যে রক্ত সম্পর্ক আছে তার দোহাই দিয়ে সাহায্য চাইছি আমি। মিশরে বড় রকমের অন্যায় করা হয়েছে আমার সঙ্গে। হত্যা করা হয়েছে আমার স্বামী ফারাও খেপেররাকে। আমি চাই আমার হয়ে বদলা নেবেন আপনারা। আমি চাই সাগরের ঢেউয়ের মতো ধেয়ে আসবেন আপনারা মিশরের দিকে। ঝাঁপিয়ে পড়বেন আটিদের উপর যারা আমার স্বামীকে হত্যা করে ছিনিয়ে নিয়েছে তার সিংহাসন। আমি চাই আমার মেয়ে
এবং মিশরের ভবিষ্যৎ রানী রাজকুমারী নেফরাকে সাহায্য করবেন আপনারা, যারা ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং আমার করুণ পরিণতি ডেকে এনেছে। আমি চাই তাদেরকে হত্যা করবেন আপনারা, যদি আমার এই আহ্বানে সাড়া না দেন। তাহলে মহান রাজা, আপনি যেই হন না কেন, জেনে রাখুন ব্যাবিলনের সব দেবতার অভিশাপ নামবে আপনার এবং আপনার অধীনস্থদের উপর। আমার কাছে দায়ী হয়ে থাকবেন আপনারা, এবং যখন পরকালে দেখা হবে আমার সঙ্গে, আপনাদের কাপুরুষতার জন্য জবাবদিহি করতে হবে আমার কাছে। রানী রিমার সিলমোহর। তাও এমন গম্ভীরভাবে চিঠিটা পড়েছেন যে মনে হলো সিংহাসনের পায়ার কাছে কফিনের ভিতরে শুয়ে থাকা রানী রিমার মমি পড়েছে ওটা। বেশিরভাগ ব্যাবিলনিয়ানি ধর্মভীরু দেবতাদের অভিশাপ ভীষণ ভয় পায় তারা। তাই দরবার কক্ষে উপস্থিত যাদের কানে গেছে রানী রিমার শেষ ইচ্ছার কথা, তারা বিচলিত না হয়ে পারেনি। চুপ করে আছে সবাই। মেঝের দিকে তাকিয়েছিলেন রাজা ডিটানাহ। চোখ তুললেন। সাদা হয়ে গেছে তার চেহারা। আগের মতোই কাঁপছে দুই ঠোঁট। ভয়ঙ্কর চিঠি। এই চিঠির আহ্বান যদি প্রত্যাখ্যান করি আমরা, তাহলে ভয়ঙ্কর অভিশাপ নামবে আমাদের সবার উপর। এদিক ওদিক তাকালেন। আমি কি আমার মেয়ের শেষ ইচ্ছা পূরণ করব নাকি করব না? আশেপাশে দাঁড়িয়ে থাকা অনেকেই একসঙ্গে বললেন, ইচ্ছাটা পূরণ করতে বাধ্য আমরা, মহান রাজা। ঠিক, মাথা ঝাঁকালেন রাজা ডিটানাহ। কাজটা করতে বাধ্য আমরা। কণ্ঠ উঁচু করে বললেন, এখানে উপস্থিত সবাই শোনো। আমি আদেশ জারি করছি। ব্যাবিলন রাজ্যের নামে শপথ করে আমি যুদ্ধের ঘোষণা দিচ্ছি আপেপির বিরুদ্ধে। আমরা ব্যাবিলনিয়ানরা ধ্বংস না হয়ে যাওয়া পর্যন্ত চলতে থাকবে এই যুদ্ধ। গুঞ্জন উঠল দরবার কক্ষে। সেটা মিলিয়ে যাওয়ার পর নেফরার দিকে তাকালেন ডিটানাহ। রানী, তোমার এবং তোমার মার প্রার্থনা মঞ্জুর হয়েছে। আমাদের সঙ্গে থাকো তুমি। তোমাকে শান্তি ও সম্মানের পূর্ণ নিশ্চয়তা দিলাম। আমার সেনাবাহিনীর যুদ্ধের প্রস্তুতি নেওয়া শেষ হলে ওদের সঙ্গে যেও। উদ্ধার করো মিশরের সিংহাসন। আসন ছেড়ে উঠে দাঁড়ালো নেফরা। ডিটানাহর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসল। নিজের দুই হাত দিয়ে ধরল তার একটা হাত। চুমো খেলো। আন্তরিক কৃতজ্ঞতা জানাতে ইচ্ছা করছে ওর, কিন্তু কথা খুঁজে পাচ্ছে না। উঠে দাঁড়ালেন ডিটানাহ। ঝুঁকে পড়ে দাঁড় করিয়ে দিলেন নাতনিকে। নিজের রাজদণ্ড স্পর্শ করালেন ওর মাথায়। তারপর আলতো করে চুমো খেলেন ওর কপালে। বললেন, একটু আগে বলেছিলাম ব্যাবিলনিয়ানদের সাহায্যে যদি মিশরের সিংহাসন উদ্ধার করতে পারো, তাহলে বিনিময়ে বিয়ে করতে হবে মীর বেলকে। সেই শর্ত প্রত্যাহার করে নিলাম, কারণ তোমার মা এমন এক চিঠি লিখেছে যা কয়েক মুহূর্তের মধ্যে বদলে দিয়েছে আমার মন। থেমে দম নিলেন। তাছাড়া তুমি বলেছ তুমি যুবরাজ খিয়ানকে ভালোবাসো। ছেলেটার ব্যাপারে যদ্দূর জানি সে ভালো, অন্তত ওর বাবার মতো না। হয়তো ইতোমধ্যে ওকে শেষ করে দিয়েছে আপেপি, অথবা হয়তো নিকট ভবিষ্যতে দেবে। শেষ পর্যন্ত যদি জানতে পারো মারা গেছে সে, তোমার কাছে অনুরোধ, মিরবেলকে বিয়ে করো। বসে পড়ে মিরবেলের দিকে তাকালেন। এখনই মাথা গরম করার দরকার নেই। ভবিষ্যতে কি হবে তা ভবিষ্যতেই ভালো জানে। আর নেফরা, যখন আমার সেনাবাহিনীর সঙ্গে মিশরে যাবে, আমার সঙ্গে ব্যাবিলনে থাকবে তুমি। আমাকে পাহারা দেবে, কারণ তুমি যদি মিশরে যাও, কোনো খারাপ দেবতা তোমাকে ভুলিয়ে তোমাকে দিয়ে খারাপ কাজ করাতে পারে। ব্যাবিলনের নিয়ম অনুযায়ী রাজা যা বলেন তাই রাজকীয় ফরমান। তাই ডিটানাহর শেষ কথাগুলো পছন্দ না হলেও তার উদ্দেশ্যে বাউ করলেন মিরবেল। তারপর বাউ করে সম্মান জানালেন নেফরাকে। ঘুরে তার অধীনস্থ অফিসারদের নিয়ে বেরিয়ে গেলেন
দরবার কক্ষ থেকে। এই ঘটনার পর তার সঙ্গে অনেক বছর দেখা হয়নি নেফরার, কারণ রাজদরবারের ঘটনাটা নিজের জন্য অপমান হিসেবে বিবেচনা করেছিলেন মিরবেল। তিনি ব্যাবিলনের যে প্রদেশের প্রশাসক, সেদিন দরবার কক্ষ থেকে বেরিয়েই ঘোড়ায় চড়ে সোজা হাজির হন সেখানে। সব শেষ হয়ে যাওয়ার আগ পর্যন্ত সেখানেই ছিলেন। মিরবেল চলে যাওয়ার পর টাউয়ের দিকে তাকালেন রাজা ডিটানাহ। কে তুমি? আমার নাম টাউ, ব্রাদারহুড অব দ্য ডনের একজন সদস্য। সঙ্গটার নাম শুনেছি। ব্যাবিলনের অনেক জায়গায় থাকে তোমাদের অনেক সদস্য, এমনকি আমার এই দরবারেও আছে। আমি আরও শুনেছি আমার মেয়ে রিমাকে তোমরাই আগলে রেখেছিলে। তোমরাই লালন পালন করে বড় করেছ রানী নেফরাকে। যা হোক, তোমার কি অন্য কোনো নাম আছে? জি মহান রাজা, একসময় আমার নাম ছিল আবেশু। বয়সের দিক দিয়ে বিবেচনা করলে আমি ব্যাবিলন রাজ্যের সবচেয়ে বড় রাজকুমার। অনেক বছর আগে আপনার সঙ্গে ঝগড়া করে ব্যাবিলন ছেড়ে চলে গিয়েছিলাম। ফিরে এসেছ কেন? সবচেয়ে বড় রাজকুমার হিসেবে তোমার অধিকার চাইতে? না মহান রাজা, আমি আপনার ক্ষমা ছাড়া আর কিছুই চাই না। ব্রাদারহুড অব দ্য ডনের যেসব সদস্য কঠোর সাধনা করে, তারা বেঁচে থাকতেই মরা মানুষের মতো হয়ে যায়। তাদের চাওয়া পাওয়ার কিছু থাকে না, আমারও নেই। টাউয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন রাজা ডিটানাহ। তারপর শান্তি ও ক্ষমতার নিদর্শন হিসেবে নিজের রাজদণ্ডটা তাক করলেন টাউয়ের দিকে। ব্যাবিলনের রীতি অনুযায়ী দণ্ডটা আলতো করে স্পর্শ করলেন টাউ। আমার খাস কামরায় যেতে হবে তোমাকে আবেশু, বললেন ডিটানাহ। তোমার সঙ্গে ব্যক্তিগত কিছু কথা আছে আমার। সরে দাঁড়ালেন টাউ। দরবার কক্ষে উপস্থিত পুরোহিতদের প্রধানের দিকে তাকালেন ডিটানাহ। আঙুলের ইশারায় কফিনটা দেখিয়ে বললেন, আজ যে মমি, সে এককালে রক্তমাংসের মানুষ ছিল, আমার মেয়ে ছিল। আমি চাই আগামীকাল রাজকীয়ভাবে সমাহিত করা হোক ওকে। বাউ করে রাজার আদেশ মেনে নিলেন প্রধান পুরোহিত। উঠে দাঁড়ালেন ডিটানাহ। রাজদণ্ডের ইঙ্গিতে জানিয়ে দিলেন, রাজদরবারের কাজ আজকের মতো শেষ। সঙ্গে সঙ্গে আবার বেজে উঠল তুর্য। সবাই বাউ করে সম্মান জানালেন ডিটানাহকে। এগিয়ে গিয়ে নেফরার একটা হাত ধরলেন ডিটানাহ। ওকে নিয়ে বেরিয়ে যাচ্ছেন দরবার কক্ষ থেকে। তাদের পিছন পিছন যাচ্ছেন টাউ। 16 টেমু। টেনিসের রাজপ্রাসাদের পাতাল কারাগারকে বিভীষিকা বললে বাড়িয়ে বলা হয় না। এখানে অন্ধকারাচ্ছন্ন দীর্ঘ প্যাসেজ আছে অনেকগুলো। আছে গোলকধাঁধার মতো জট পাকানো বিস্তৃত সিঁড়ি। পথ চেনা না থাকলে এখানে পথ চিনে নেওয়াটা প্রায় অসম্ভব। সশস্ত্র প্রহরীরা দাঁড়িয়ে আছে জায়গায় জায়গায়। খিয়ানকে নিয়ে এগিয়ে চলেছে যেন বিষণ্ণ একটা মিছিল। ধীর পায়ে হাঁটতে হাঁটতে খিয়ানের মনে পড়ে যাচ্ছে ওর ছেলেবেলার কথা। পাতাল কারাগারের প্রহরীদের এক সর্দারের সঙ্গে তখন খাতির ছিল ওর। ওকে মাঝে মধ্যে এখানে নিয়ে আসতো লোকটা। হাতে জ্বলন্ত মশাল নিয়ে কারাগারের ভিতরটা ঘুরিয়ে ফিরিয়ে দেখাতো। মনে পড়ছে এই পথ দিয়ে ওকে একবার নিয়ে গিয়েছিল ওই সর্দার। গরাদে লাগানো একটা ফটক পার হয়ে ওরা গিয়ে দাঁড়িয়েছিল নির্দিষ্ট কয়েকটা কারা প্রকোষ্ঠের সামনে। 3টা আলাদা প্রকোষ্ঠে তখন 3জন লোক বন্দী ছিল। ফারাওকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল ওরা। খিয়ান যেদিন দেখতে এসেছিল তার পরের দিন মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ওদের। খিয়ান ভেবেছিল আর মাত্র একটা দিন বেঁচে আছে লোকগুলো। ওরা হয়তো আহাজারি করছে কারাপ্রকোষ্ঠের ভিতরে, কাঁদছে। কিন্তু ওদেরকে প্রফুল্ল চিত্রে নিজেদের মধ্যে কথা বলতে দেখে আশ্চর্য হয়ে যায় সে। কৌতূহল দমিয়ে রাখতে পারেনি কিশোর খিয়ান। ওই 3জনের একজনের কাছে জানতে চায় ওদের এত খুশির কারণ কি।
খিয়ানকে বুঝতে পারেনি মৃত্যুদণ্ড পাওয়া লোকগুলোর কেউই। একজন বলেছিল, তুমি বাচ্চা মানুষ, তোমাকে বললে কি বুঝবে। পীড়াপিড়ি করতে থাকে খিয়ান। বাধ্য হয়ে লোকটা বলে, পৃথিবী খুব খারাপ একটা জায়গা, এখানকার সুখ স্বর্গ সুখের তুলনায় কিছুই না, অথচ এখানকার কষ্ট নরকের কষ্টের চেয়ে কম না। আমরা খুশি কারণ আগামীকালই শেষ হয়ে যাচ্ছে আমাদের সব কষ্ট। দেবতাদের ইচ্ছা হলে পরলোকে যাব আমরা, না হলে ঘুমিয়ে যাব অনন্তকালের জন্য। কথাটার মানে আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে খিয়ান। পরদিন ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ওই তিনজনের। কিন্তু আশ্চর্য, ঘটনাটার কিছুদিন পর প্রহরীদের সেই সর্দার জানায় খিয়ানকে লোকগুলো আসলে নির্দোষ ছিল। আসল ঘটনা কি তা আরও পরে জানতে পারে খিয়ান। রাজপ্রাসাদে 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 চাকরানির কাজ করে এরকম এক মহিলা প্রেমে পড়েছিল ওই তিনজনের কোনো একজনের। ঠিক কার আজ আর মনে নেই খিয়ানের, কিন্তু লোকটা যে কোনো কারণেই হোক প্রত্যাখ্যান করে ওই মহিলাকে। প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে মহিলা। কে না জানে মেয়েদের প্রতিশোধ স্পৃহা কত নৃশংস হয়। ফারাওকে হত্যা করার মিথ্যা এক ষড়যন্ত্রের গল্প ছড়িয়ে দেয় সে প্রাসাদে। ফেঁসে যায় ওর তথাকথিত মনের মানুষটা। শুধু একজনকে ফাঁসালে গল্পটা যেহেতু পাকাপোক্ত হচ্ছিল না, তাই ওই লোকের সঙ্গে ফাঁসানো হয় সম্পূর্ণ নির্দোষ আরও দুজনকে। এদেরকে আগে থেকেই ঘৃণা করত মহিলাটা। ওই তিনজনের ফাঁসির কিছুদিন পর হয়তো দেবতাদেরই ইচ্ছায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে মহিলাটা। বুঝতে পারে মরণ ঘনিয়েছে তার। তখন নিজের অপকর্মের কথা স্বীকার করে, কিন্তু ওর সেই স্বীকারোক্তি পরলোকে চলে যাওয়া অথবা চিরনিদ্রায় ঘুমিয়ে পড়া ওই তিনজন লোকের কোনো কাজেই লাগেনি। গোলকধাঁধার সিঁড়ি বেয়ে নামতে নামতে ঘটনাটা মনে করছে খিয়ান, আর ভাবছে ন্যায় বিচার কি? পৃথিবীতে ন্যায় বিচার বলে আসলেই কি কিছু আছে? ওই তিনজনের সঙ্গে যা ঘটেছে তা কিছুতেই ন্যায় বিচার হতে পারে না। ওর নিজের সঙ্গে যা ঘটতে চলেছে তাও ন্যায় বিচার না। উভয় ক্ষেত্রেই নিজের ক্ষতির আশঙ্কা করেছেন মিশরের ফারাও, এবং দণ্ড ঘোষণা করতে একটুও দেরি করেননি। প্রমাণের ধার ধারেননি তিনি। নিজের মুখের কথাকেই আইন হিসেবে মানতে বাধ্য করেছেন সবাইকে। আজ নিজের পক্ষে সাফাই গাইতে চেয়েছিল কিয়ান, কিন্তু সে সুযোগ দেয়া হলো না ওকে। উজির এনাথের আদেশে খুলে দেয়া হলো ব্রোঞ্জ দিয়ে বানানো গড়াদে যুক্ত ফটক। পাথরের দেয়াল আর প্রকোষ্ঠের কারাগারে ঢুকে পড়ল ওরা। সম্পূর্ণ মসৃণ দেয়ালের কোথাও কোনো খাজ নেই। বেয়ে ওঠা কোনো মানুষের পক্ষে সম্ভব না। পাথরের আস্তরণ দেয়া মেঝে কেমন ভেজা ভেজা। বজ্র বেরিয়ে যাওয়ার জন্য যে নর্দমাগুলো আছে কারাগারে, নীলনদে যখন বন্যা হয় তখন সেগুলো দিয়ে কারাগারের ভিতরে পানি ঢুকে পড়ে, মেঝে ভিজে যায়। প্রতিটা প্রকোষ্ঠে একটা করে টেবিল আর টুল আছে, ওগুলোও পাথরের। কয়েদিরা যদি হিংস্র হয়ে ওঠে অথবা পাগল হয়ে যায়, তাহলে ওদেরকে বেঁধে রাখার জন্য ব্রোঞ্জের শিকল আছে। প্রতিটা প্রকোষ্ঠের এক কোণায় নিতান্ত অবহেলায় স্তূপ করে ফেলে রাখা হয়েছে স্যাঁতসেঁতে কিছু খড়, কে জানে কত বছরের পুরনো। ঘুমানোর দরকার হলে ওই স্তূপই বিছানা হিসেবে ব্যবহার করতে হয় কয়েদিদের। দুর্গন্ধযুক্ত ছেঁড়াফাটা পশমের কম্বলও আছে, যাতে ঠান্ডা লাগলে সেগুলো গায়ে দেয়া যায়। একটা প্রকোষ্ঠের মোটা গরাদের দরজা খুলে ধরে দাঁড়িয়েছিলেন কারাধ্যক্ষ। খিয়ানকে ওটার ভিতরে ঢুকিয়ে দেওয়া মাত্র দরজাটা লাগিয়ে দিলেন তিনি। শব্দ করে আটকিয়ে দিলেন হুড়কো। তারপর তালা ঝুলিয়ে দিয়ে মাথা ঝাঁকিয়ে সম্মান জানালেন এনাথকে, চলে গেলেন।
প্রহরীদেরকেও চলে যাওয়ার ইঙ্গিত করলেন অ্যানাথ। নিজেকে একজন ভিখিরির মতো মনে হচ্ছে খিয়ানের। সে যুবরাজ, আর এখন মামুলি একজন কয়েদি। সে ছিল সবার ভালোবাসার পাত্র, আর এখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন ঘৃণ্য আসামি। অ্যানাথ বললেন, এই জায়গা মাটির নিচে, তার উপর স্যাঁতসেঁতে। ঠান্ডা লাগবে আপনার। আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী জামাকাপড় পাঠিয়ে দিতে পারি। ইতোমধ্যেই ঠান্ডা লাগতে শুরু করেছে খিয়ানের। অল্প অল্প কাঁপছে সে। দুহাতে দুটো গরাদে ধরে বলল, মোটা কাপড়ের কিছু জামা দিলে ভালো হয়। জি ঠিক আছে যুবরাজ, দয়া করে ক্ষমা করে দেবেন আমাকে। তিতা হাসি হাসল খিয়ান। আমার সব আশা মরে গেছে অ্যানাথ, তাই কারো উপরই এখন আর রাগ নেই আমার, কোনো অভিযোগ নেই। সবাইকেই ক্ষমা করে দেয়াটা এখন আমার জন্য সহজ। ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালেন অ্যানাথ। বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে আছেন কারাধ্যক্ষ। উল্টো দিকে ঘুরে কথা বলছেন দুজন প্রহরীর সঙ্গে। সুযোগটা নিলেন অ্যানাথ, যেন বিদায় জানাচ্ছেন এমন ভঙ্গিতে ঝুঁকে পড়লেন। খিয়ানের কানের কাছে মুখ নামিয়ে প্রায় ফিসফিস করে বললেন, আশা মরেনি এখনও যুবরাজ, ভরসা রাখুন আমার উপর। আপনি কথা দিয়েছেন রাজা আপেপির কিছু হলে আমার দিকটা দেখবেন। চেষ্টা করে দেখি আপনার জন্য কিছু করতে পারি কিনা। চলে গেলেন তিনি। বন্ধ হয়ে গেল বিশাল দরজাটা। খিয়ান এখন সম্পূর্ণ একা। একটা টুলের উপর বসে পড়ল সে। বিশাল দরজাটার গরাদের ফাঁক দিয়ে মৃদু আলো আসছে। টুলটা এমন এক জায়গায় নিয়ে রেখেছে খিয়ান যে আলো দেখতে পাচ্ছে। ঘুটঘুটে অন্ধকারে থাকতে কার ভালো লাগে? বেশ কিছুক্ষণ পর, কতক্ষণ পর জানে না খিয়ান, বিশাল দরজাটা খুলে গেল আবার। অচেনা এক লোককে নিয়ে ভিতরে ঢুকছেন কারাধ্যক্ষ। অচেনা লোকটার হাতে কিছু কাপড়। সে সামনে আসার পর কাপড়গুলো এক নজর দেখল খিয়ান। ভেড়ার চামড়া দিয়ে বানানো হুডযুক্ত একটা আলখাল্লা দেখা যাচ্ছে। কিছু খাবার আর খানিকটা মদও আছে। লোকটাকে ধন্যবাদ দিল খিয়ান। হাত বাড়িয়ে আলখাল্লাটা নিয়ে ফুঁড়ে ফেলল। এতক্ষণ ঠান্ডা যেন কামড় বসাচ্ছিল ওর হাড় মাংসে। এবার উষ্ণতা পাচ্ছে সে। খেয়াল করলো আলখাল্লাটা আসলে ওর না, অন্য কারো। আশ্চর্য হলো সে। আরও খেয়াল করলো লম্বা হুড তুলে দিয়ে চেহারার অনেকখানি ঢাকা পড়ে যাচ্ছে। প্রকোষ্ঠের দরজা খুলে ভিতরে ঢুকলেন কারাধ্যক্ষ। অচেনা লোকটার হাত থেকে খাবার আর মদ নিয়ে নামিয়ে রাখলেন একটা টেবিলের উপর। বললেন, খেয়ে নিন যুবরাজ। খিয়ান বলল, আমি এখন আর যুবরাজ না। মানুষের শরীরে যে রক্ত বইছে তা বিপদ এলে বদলে যায় না। কিন্তু আমার বিপদ এত বড় যে কোনো দিনও বন্ধ হয়ে যেতে পারে আমার রক্ত চলাচল। আপনাকে ধন্যবাদ। আমার জন্য কষ্ট করলেন আপনি। ধন্যবাদ তো আমার দেয়া উচিত আপনাকে। মানে, আপনার মনে আছে কি না জানি না, 3 বছর আগে জ্বরের মৌসুমে অসুস্থ হয়ে পড়েছিল আমার বউ বাচ্চা। খবর পেয়ে ওষুধ আর অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আপনি নিজে গিয়েছিলেন আমার বাসায়। মনে পড়েছে? আপনার সেই উপকারের কথা ভুলিনি আমি। যদি আমার পক্ষে সম্ভব হতো আপনাকে মুক্ত করে দিতাম, কিন্তু তা করতে পারছি না। তবে সামান্য একটা উপকার করতে পারি, যদি আপনি গ্রহণ করতে রাজি থাকেন। কি? অনেকেই বলে এই পাতাল কারাগারে কয়েকদিন একা থাকলে পাগল হয়ে যায় লোকে। আপনার বেলায় সেরকম কোনো কিছু যাতে না ঘটে, সেজন্য অন্য কোনো হতভাগ্য কয়েদিকে জুটিয়ে দিতে চাইছেন আমার সঙ্গে। জি, তবে লোকটা এমন কেউ যার সাহচর্য ভালো লাগবে আপনার। কে সে? মুচকি হাসলেন কারাধ্যক্ষ। ওর সঙ্গে না হয় নিজ দায়িত্বে পরিচিত নিলেন। এখন যাই আমি। খিয়ানের প্রকোষ্ঠ ছেড়ে বেরিয়ে গেলেন কারাধ্যক্ষ। আরও একবার বন্ধ হয়ে গেল বিশাল দরজাটা।
অভুক্ত থেকে কোনো লাভ নেই, তাই খেয়ে নিল খিয়ান। বেশ ক্ষুধা লেগেছিল, তাই আরও একবার কৃতজ্ঞতা অনুভব করলো এনাথ আর কারাধ্যক্ষের প্রতি। মেমফিস থেকে রওনা দেওয়ার পর ভালো মতো খেতে পারেনি। খাওয়া শেষ হওয়ার পর আবার গিয়ে বসলো টুলে। আলোর দিকে তাকিয়ে আছে। বিক্ষিপ্ত চিন্তাভাবনা পেয়ে বসেছে ওকে। সন্দেহ নেই ওর বাবা শেষ দেখে ছাড়বেন ব্রাদারহুড অব দ্য ডনের। তারপর খিয়ানের মতোই কয়েদ করা হবে নেফরাকে। জোর করে ওকে নিয়ে আসা হবে টেনেসে। তারপর জোর করে দীর্ঘশ্বাস ফেলল খিয়ান। এখনও কি মেমফিসেই আছে নেফরা? এখনও কি ব্যাবিলনের উদ্দেশ্যে রওনা দেয়নি সে? আচ্ছা, নেফরাকে যদি আসলেই নিয়ে আসা হয় টেনিসে, সে কি বিয়ে করবে খিয়ানের বাবাকে? মনে হয় না। মেয়েটা বরং আত্মহত্যা করবে। তবুও খিয়ান ছাড়া আর কাউকে বিয়ে করবে না। তার মানে ওদের ভালোবাসার পরিণতি বিচ্ছেদ এবং মরণ। এসব ভাবতে ভাবতে খিয়ানের মাথাটা কখন ঝুঁকে পড়েছিল গরাদের উপর জানে না সে। জানে না কখন ঘুমিয়ে পড়েছিল। ঘুমটা যখন ভাঙল ততক্ষণে আলো অদৃশ্য হয়ে গেছে। তার মানে বাইরে রাত নেমেছে অনুমান করলো সে। দরজাটা খুলে গেল এক সময়। খাবারের থালা নিয়ে ঢুকলেন কারাধ্যক্ষ। এবার তার সঙ্গে একটা লোককে দেখা যাচ্ছে। ওই লোকের পরনে খিয়ানের মতোই আলখাল্লা। হুডটা তুলে দিয়েছে বলে ওর চেহারা দেখা যাচ্ছে না। খিয়ানের প্রকোষ্ঠের সামনে এসে ওকে বাউ করলো লোকটা। ওকে প্রকোষ্ঠের ভিতরে ঢুকিয়ে দিলেন কারাধ্যক্ষ। ঢুকলেন নিজেও। খাবারের থালাটা টেবিলের উপর নামিয়ে রেখে তুলে নিলেন আগের থালাটা। বললেন, আপনার জন্য একজন চাকর নিয়ে এসেছি যুবরাজ। আপনার কথা মতো কাজ করবে সে। লোকটা ভালো সৎ। একটা মশাল জ্বালিয়ে আটকিয়ে দিলেন দেয়ালের হুকে। তারপর দরজা লাগিয়ে তালা মেরে চলে গেলেন। টেবিলের উপর রাখা খাবার আর মদের উপর নজর বোলালো খিয়ান। তারপর তাকালো আগন্তুকের দিকে, বলল, খেয়ে নাও ভাই। মরতে যখন হবে ক্ষুধার জ্বালা সহ্য করে মরে লাভ কি? চেহারা থেকে হুট সরিয়ে দিল লোকটা। মশালের আলোয় সে চেহারার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো খিয়ান। তোমাকে আগে কোথাও দেখেছি বলে মনে হচ্ছে। জবাব না দিয়ে নির্দিষ্ট কিছু অঙ্গভঙ্গি করলো লোকটা। ওই অঙ্গভঙ্গির সঙ্গে খিয়ান পরিচিত, তাই জবাবে সেও প্রায় একই রকম অঙ্গভঙ্গি করল। আবারও অঙ্গভঙ্গি করে ইঙ্গিত দিল লোকটা। আবারও জবাব দিল খিয়ান। আগন্তুক বুঝতে পারছে ব্রাদারহুড অব দ্য ডনের সঙ্গে বেশ কিছুদিন থেকেছে খিয়ান। ওদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করেছে। খিয়ান বুঝতে পারছে ভাতৃসংঘের আরেকজন সদস্যের দেখা পেয়েছে সে। কি আপনি? জিজ্ঞেস করলো খিয়ান। টেমু, ব্রাদারহুড অব দ্য ডনের একজন পুরোহিত। স্ফিংসের মন্দিরে দেখা হয়েছিল আমাদের। আপনার মনে আছে কি না জানি না। মোহাফেজ রাশা হিসেবে নিজের পরিচয় দিয়েছিলেন আপনি। তবে ওটাই আপনার আসল নাম কি না জানি না। না, ওটা আমার আসল নাম না। আপনি তাহলে টেমু? আপনাকে দিয়ে রাজা আপেপির কাছে চিঠি পাঠিয়েছিলেন সাধু রয়। আমরা শুনেছিলাম আপনি নাকি অসুস্থ হয়ে মারা গেছেন। না ভাই, দেখতেই পাচ্ছেন আমি মরিনি। সাধু রয়ের সেই চিঠি পড়ে রেগে যান রাজা আপেপি। আমাকে কয়েদ করার হুকুম দেন। সেই থেকে বন্দি হয়ে আছি। আমার এখানে এলেন কিভাবে এবং কেন? নিজের ইচ্ছায় আসিনি, আমাকে নিয়ে আসা হয়েছে। আমার প্রকোষ্ঠে গিয়ে আমার সঙ্গে দেখা করলেন একজন লোক। খুব সম্ভব রাজদরবারের বড় কোনো পদে আছেন তিনি। তিনি তার নাম বলেননি আমাকে, অথবা বললেও আমি ভুলে গেছি। শুধু বলেছেন একটা লোককে সাহায্য করতে হবে। কাকে সাহায্য করতে হবে তাও বলেননি। কিভাবে এখানে এলেন আপনি জানা গেল, কিন্তু কেন এলেন তা বুঝতে পারছি না এখনও। এই জায়গায় যারা বন্দি থাকে তাদের চাকরের দরকার হয় না। হয়তো আপনাকে শুধুই সঙ্গ দেওয়ার জন্য পাঠানো হয়েছে আমাকে। আবার হয়তো আপনাকে এখান থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য। টেমুর কথা বিশ্বাস হচ্ছে না খিয়ানের। মাথা ঝাঁকালো টেমু। মানুষের সঙ্গে ভালো ও আন্তরিক ব্যবহার করতে পারাটা শুধু একটা গুণই না,
ওটা একটা কৌশলই বটে, কারণ আপনার গুণ কখন কাজে লেগে যাবে আপনি নিজেও অনুমান করতে পারবেন না। মানে, এখানে বন্দী হওয়ার পর প্রতিদিন কথা বলেছি আমি কারা অধ্যক্ষের সঙ্গে। প্রতিদিন তিনি তার দুঃখের কথা বলেছেন, আমি সান্ত্বনা বাণী শুনিয়েছি। নিজেও জানতাম না আমি আসলে একটু একটু করে তার দুঃখ কমিয়েছি প্রতিদিন। ব্রাদারহুড অব ডনের কাছ থেকে জীবনের ব্যাপারে যে শিক্ষা পেয়েছি আমি তাই শিখিয়েছি তাকে। ফলে দুঃখ কষ্ট উপেক্ষা করে কিভাবে বেঁচে থাকা যায় তা জানতে পেরেছেন তিনি। বিনিময়ে আমাকে এমন একটা উপহার দিয়েছেন যা আজ কাজে লাগবে। কি উপহার দেখাচ্ছি, তবে তার আগে ভাই রাশা, একটু এদিকে আসুন। আমার সঙ্গে ধরুন এই টেবিলটা। বড় পাথর কুঁদে বানানো হয়েছে বলে টেবিলটা অনেক ভারী। ওটা সরাতে গিয়ে খিয়ান আর টেমুর মাথার ঘাম পায়ে পড়ার মতো অবস্থা হলো। তারপরও একসময় ওটা সরাতে পারল ওরা। তারপর আলখাল্লার ভিতর থেকে একখণ্ড পাপাইরাস বের করলো টেমু, খুলল ওটা। আগ্রহে আগে বাড়ল খিয়ান, নজর পাপাইরাসটার উপর। কী সব যেন আঁকিবুকি দেখা যাচ্ছে ওটাতে, কিন্তু ওগুলো আসলে নিছক আঁকিবুকি না, কোনো জ্যামিতিক হিসাব বুঝতে পারল খিয়ান। হিসাবটা ভালো মতো বুঝে নিল টেমু। তারপর হাঁটু গেড়ে বসে পড়ল মেঝেতে। মশালের আলোয় খুঁজে খুঁজে বের করলো মেঝের বিশেষ একটা পাথর। তারপর আবার তাকালো হাতে ধরা পাপাইরাসের দিকে। মনোযোগ দিয়ে দেখলো কিছুক্ষণ। একটা হাতের তালু রাখলো পাথরটার উপর। সময় নিয়ে নির্দিষ্ট কায়দায় বাঁ দিক থেকে ডান দিকে মোচড় দিল ওটাকে। মৃদু ঘর ঘর আওয়াজ হচ্ছে কোথায় যেন। সম্ভবত সরে যাচ্ছে কোনো স্প্রিং অথবা খুলে যাচ্ছে কোনো হুড়কো। তাজ্জব হয়ে খিয়ান দেখলো হা হয়ে গেছে মেঝের একটা জায়গা। পূর্ণবয়স্ক একটা লোক ঢুকে পড়তে পারবে ওই গর্ত দিয়ে। পায়ে পায়ে ওঠার কাছে গিয়ে দাঁড়ালো সে। কুয়ার মতো একটা সুড়ঙ্গ মুখ দেখা যাচ্ছে। ওটা কোন দিক দিয়ে গেছে বোঝা যাচ্ছে না। ওটার ভিতরের দেয়ালে একদিকে অবলম্বন হিসেবে নির্দিষ্ট দূরত্ব পরপর আটকানো আছে অনেকগুলো শিক। হাত আর পা কাজে লাগিয়ে যে কেউ নেমে যেতে পারবে ওই শিকগুলো ধরে ধরে। এটা কি কোনো কুয়া? জিজ্ঞেস করলো খিয়ান। হ্যাঁ ভাই, এটা মৃত্যুকূপ নামে পরিচিত, কিন্তু এখানে নামলে আসলেই মরণ হবে কি না আমাদের তা যখন নামবো তখন বোঝা যাবে। এটার কথা জানলেন কিভাবে? আর ওই নকশা বা পেলেন কোথায়? রাজদরবারের ওই কর্মকর্তার কথা বললাম না, নেকাবে চেহারা ঢেকে আমার কাছে গিয়েছিলেন তিনি। এই নকশা আমার হাতে দিয়ে কারাধ্যক্ষের উপর বিশ্বাস রাখতে বলেছেন আমাকে। তার কথা মতো কাজ করতে বলেছেন। কি করতে বলেছেন কারাধ্যক্ষ? নিচের দিকে ইঙ্গিত করলো টেমু। ময়ের মতো ধাপগুলো দেখতে পাচ্ছেন না? ওগুলো ধরে ধরে নেমে যাব আমরা। কুয়ার একেবারে নিচে একটা ট্যানেল থাকার কথা। ওটা ধরে এগোতে থাকলে পৌঁছে যাব একটা নর্দমায়। আমাকে বলা হয়েছে নর্দমাটা নাকি গিয়ে শেষ হয়েছে নীলনদের বেড়িবাঁধের নিচে। নদে আমাদের জন্য অপেক্ষা করবে একটা নৌকা। সোজা গিয়ে ওটাতে উঠে পড়তে হবে আমাদেরকে। কিছু বলল না খিয়ান। উত্তেজনার ছাপ পড়েছে ওর চোখে মুখে। টেমু বলল, এখানকার কোনো কোনো জেলে বড় মাছ ধরার আশায় রাতের বেলায় নৌকা নিয়ে বের হয়। যে নৌকার কথা বললাম সেখানে সেরকম একজন জেলে থাকবে আমাদের সাহায্যকারী হিসেবে। যত জলদি সম্ভব ওই নৌকায় গিয়ে চড়তে হবে আমাদেরকে। পালাতে হবে। আমরা পালিয়েছি তার জানাজানি হওয়ার আগেই চলে যেতে হবে যত দূরে সম্ভব। আমরা কি এখনই রওনা দেব? না, আগামী 1 ঘন্টার আগে করা যাবে না কাজটা। কেন জিজ্ঞেস করবেন না দয়া করে। উত্তর জানা নেই আমার। এখন আসুন, একটু সাহায্য করুন আমাকে। সুড়ঙ্গের মুখটা বন্ধ করতে হবে। মনে রাখবেন খুব সাবধানে করতে হবে কাজটা, কারণ এদিক ওদিক হলেই কিন্তু বিগড়ে যাবে স্প্রিং। পরে হাজার চেষ্টা করলেও আর খুলতে পারবো না সুড়ঙ্গের মুখ। টেবিলটা কি আবার বয়ে নিয়ে আসতে হবে আগের জায়গায়? হ্যাঁ, কারণ কারাধ্যক্ষকে
বিশ্বাস নাও করতে পারেন রাজা আপেপি। আমি বা আপনি কি অবস্থায় আছি তা দেখার জন্য তিনি যদি অন্য কোনো অফিসার বা গুপ্তচর পাঠান তাহলে কি হবে? কারা অধ্যক্ষ অবশ্য বলেছেন কেউ আসবে না। নিশ্চিত করে বলার উপায় কি? চলুন কাজ শুরু করে দিই। সুড়ঙ্গ মুখটা বন্ধ করে দিল ওরা। তারপর টেবিলটা বয়ে নিয়ে রাখলো আগের জায়গায়। খেতে বসলো। খাওয়া প্রায় শেষ পর্যায়ে। এমন সময় হঠাৎ শক্ত হয়ে গেল কিয়ানের শরীর। হাত বাড়িয়ে স্পর্শ করলো টেমুর একটা পা। ইঙ্গিতে দেখাচ্ছে বিশাল দরজাটা। ঘাড় ঘুরিয়ে তাকালো টেমু। বিশাল দরজাটার গরাদের সঙ্গে যেন আঠার মতো সেটে আছে সাদা একটা চেহারা। মশালের আলোয় যেন চকচক করছে লোকটার দুই চোখ। এক দৃষ্টিতে এই প্রকোষ্ঠের দিকেই তাকিয়ে আছে সে। রক্ত ঠান্ডা হয়ে গেল টেমুর। একটা মুহূর্ত মাত্র, তারপরেই উধাও হয়ে গেল লোকটা। কে সে? ফিসফিস করে বলল খিয়ান। জানি না, সম্ভবত কোনো ভূত। ভূত? ভূত হতে যাবে কেন? কারণ আমি কারো পায়ের আওয়াজ শুনিনি। আপনি শুনেছেন? না, আমিও শুনিনি। কে জানে এই কারাগারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে কত মানুষ। তাদেরই কারো প্রেতাত্মা হয়তো আজও ঘুরে বেড়াচ্ছে এখানে। একটু আগে যে চেহারা দেখলাম ওটার মতো সাদা কোনো চেহারা আগে কখনো দেখিনি। দীর্ঘশ্বাস ফেলল খিয়ান। কিছু বলল না। অল্প কিছু খাবার বেঁচে গেছে। একটুকু কর এক একটু করো লিলেনে এক টুকরো লিলেনে সেগুলো পেঁচিয়ে নিল টেমু। শুরু হলো ওদের অপেক্ষার পালা। খিয়ানের মনে হচ্ছে ওই 1 ঘন্টা পার হবে না জীবনেও। প্রতি মুহূর্তে ভয় হচ্ছে ওর। এই বুঝি বিশাল দরজাটা খুলে ভিতরে এলো কেউ। এই বুঝি ধরে ফেলল ওদের সব চালবাজি। কিন্তু কেউ এলো না। একসময় সন্দেহ হতে লাগলো খিয়ানের। বিশাল দরজাটার ওপাশে আসলেই দেখেছিল কিনা কাউকে। মনে হতে লাগলো সবই ওর উত্তেজিত মনের কল্পনা। পালিয়ে কোন দিকে গেলে ভালো হয় জিজ্ঞেস করলো টেমু। মেমফিসে। সতর্ক করতে হবে ভাতৃসংঘের সবাইকে। ওদের সামনে বিরাট বিপদ। ওরা যদি ইতিমধ্যেই কোথাও চলে গিয়ে থাকে, হ্যাঁ যেতে পারে, কিন্তু সেটা তো জানি না আমরা। চলুন তাহলে, সময় হয়েছে। আমি আগে নামবো মৃত্যু কূপে। মশালটা থাকবে আমার হাতে। আপনি খাবারের পুটুলিটা নিয়ে আমার পিছন পিছন আসবেন। প্রতিবাদ করল না টেমু। যতটুকু না সরালেই নয়, টেবিলটাকে এবার ঠিক ততটুকু সরালো ওরা। তারপর আগের বারের মতো করে খুলল সুড়ঙ্গ মুখ। মশালটা হাতে নিয়ে নামতে শুরু করলো খিয়ান। ওকে অনুসরণ করছে টেমু। ময়ের মতো ধাপগুলো বেয়ে কিছু দূর নামার পর একটা ঘটনা ঘটল। কিসের সঙ্গে যেন আটকে গেল টেমুর আলখাল্লার হুডের একটা কোণা। ওটা তাড়াহুড়ো করে খুলতে গিয়ে ওই জিনিসের জোরে টান দিয়ে ফেলল সে। সঙ্গে সঙ্গে ঘর ঘর আওয়াজ শোনা গেল আবার। চমকে উঠে মুখ তুলে তাকালো ওরা দুজন। দেখলো মাথার উপর আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে সুড়ঙ্গ মুখ। একসময় পুরোপুরি বন্ধ হয়ে গেল সেটা। তার মানে এখন ইচ্ছে করলেও আর ফেরা যাবে না পাতাল কারাগারে। কিসে টান দিয়ে ফেলেছে দেখলো টেমু। দেয়ালের গায়ে বানানো বিশেষ একটা আংটা। ওটা ধরে বেশ কয়েকবার নাড়ালো সে, কিন্তু সুড়ঙ্গ মুখ খুলল না আর। তার মানে ওটা শুধু উপর থেকেই খোলা যায়, নিচ থেকে না। আবার নামতে শুরু করলো ওরা। সুড়ঙ্গটা বেশ ভারী। সুড়ঙ্গটা বেশ গভীর। একসময় টের পেল খিয়ান। সুড়ঙ্গের তলদেশে হাজির হয়ে গেছে, কিন্তু পায়ের নিচে মাটির স্পর্শ নেই। মশালটা নিচু করে ধরল সে। সঙ্গে সঙ্গে ওর বুকের খাঁচায় জোরে বাড়ি মারল হৃৎপিণ্ডটা। অনেকগুলো কঙ্কাল, বলা ভালো মরা মানুষের অনেকগুলো হাড়গোড় পড়ে আছে স্তূপ হয়ে। এতক্ষণে বোঝা গেল কেন এই সুড়ঙ্গের নাম হয়েছে মৃত্যুকূপ। খিয়ান যে প্রকোষ্ঠে ছিল সেখানকার সব অথবা কোনো কোনো কয়েদিকে হত্যা করা হয়েছে সেখানেই। তারপর মৃতদেহ ফেলে দেওয়া হয়েছে এই সুড়ঙ্গে। বছরের পর বছর ধরে ঘটেছে ওই ঘটনা।
তাই কঙ্কালের ওই স্তূপ জমেছে সুড়ঙ্গের তলদেশে। একই কারণে বাজে গন্ধের গুমট বাতাসে ভারী হয়ে আছে আশপাশ। ফারাওদের গুপ্ত হত্যার ব্যাপারে শুনেছিল কিয়ান, আজ প্রমাণ পেল। এগিয়ে যান ভাই, পেছন থেকে নিচু গলায় বলল টেমু। দুর্গন্ধে দম আটকে আসছে আমার। জুতোর নিচে মর্মর শব্দ হচ্ছে হাড়ের। সেসব উপেক্ষা করে ট্যানেল ধরে এগিয়ে চলল খিয়ান। নিচু করে ধরে আছে মশাল। যে কোনো জায়গায় চোরাগর্ত থাকতে পারে, সাপ অথবা অন্য কোনো ক্ষতিকর প্রাণীর থাকার সম্ভাবনাও আছে। খেয়াল করলো ট্যানেলটা অপ্রশস্ত, দুদিকের দেয়াল যেন চেপে আসতে চাইছে। এগোতে গিয়ে দেয়ালের সঙ্গে বারবার ঘষা খাচ্ছে কাঁধ, গতি কমে যাচ্ছে। আরও বড় কথা, একটানা এগোয়নি ট্যানেলটা, বরং সাপের মতো এঁকে বেঁকে এগিয়ে গেছে। একটা করে বাঘ পার হচ্ছে খিয়ান। ওর মনে হচ্ছে পরের বাঘে দেখা পাওয়া যাবে অতি প্রাকৃত কোনো জন্তুর, অথবা হয়তো দেখা যাবে ওদের পথ রোধ করে শুয়ে আছে বিশাল কোনো সাপ। কিন্তু সেরকম কিছু ঘটল না। ট্যানেলের শেষ প্রান্তে এসে ওর মনে হলো সামনে আলো দেখা যাচ্ছে। মশালটা নিভিয়ে ফেললো সে, পাছে ওটার আলো ফাঁস করে দেয় ওদের উপস্থিতি। ঘাড় ঘুরিয়ে ফিসফিস করে সাবধান থাকার কথা বলল টেমুকে। একটা নর্দমায় হাজির হয়েছে ওরা। দুর্গন্ধযুক্ত ময়লা পানিতে সয়লাব হয়ে আছে আশপাশ। খিয়ান ভেবেছিল ট্যানেলের মতো এই নর্দমাও অনেক দূর পর্যন্ত এগিয়েছে, কিন্তু মাত্র 10-12 কদম যাওয়ার পরই শেষ হয়ে গেল সেটা। এখন সামনে খোলা একটুখানি জায়গা, তারপরে শুরু হয়েছে গ্রানিটের ব্লক দিয়ে বানানো বেড়িবাঁধের দেয়াল। হামাগুড়ি দিতে শুরু করলো খিয়ান। যতটা নিঃশব্দে সম্ভব এগিয়ে যাচ্ছে বাঁধের দিকে। ধুকপুক করছে ওর বুকের ভিতরে। প্রাসাদের প্রহরীদের কেউ যদি দেখে ফেলে ওদেরকে, তাহলে। দুই মানুষ সমান উঁচু গ্রানিটের দেয়ালের কাছে হাজির হলো খিয়ান আর টেমু। দেয়ালের বিভিন্ন কাজে হাত ও পায়ের আঙুল গুজে দিয়ে উঠতে শুরু করলো উপরে। বাঁধের উপর উঠে আসতে বেশি সময় লাগলো না। অনতি দূরে নীল নদের পানি চকচক করছে তারার আলোয়। উপর হয়ে শুয়ে পড়ল খিয়ান। ডানে বাঁয়ে তাকাচ্ছে, মুখ হা করে দম নিচ্ছে। কোনো নৌকা তো দেখতে পাচ্ছি না। সঠিক পথ বাতলে দিয়ে কাঁধ পর্যন্ত পৌঁছাতে কারাধ্যক্ষ সাহায্য করেছেন আমাদেরকে। আমার মনে হয় না উপযুক্ত সময়ে নৌকা না পাঠিয়ে আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন তিনি। নেহাত কপাল জোরে কোনো জায়গা পার হয়ে এসেছি আমরা, জানেন? না, জানি না। কোন জায়গা? এই বাঁধ ডিঙিয়ে কেউ যাতে ঢুকে পড়তে না পারে প্রাসাদে, সেজন্য বাঁধের নিচে লালন পালন করা হয় কুমির। ওদের দিকে নির্দিষ্ট সময় পর পর খাবার ছড়িয়ে দেয় প্রাসাদের প্রহরীরা। এভাবে খোলা জায়গায় যদি বেশিক্ষণ থাকি আমরা, তাহলে প্রহরীরা দেখে ফেলতে পারে আমাদেরকে। আবার আমাদের উপস্থিতি যদি টের পায় কোনো কুমির। কথা শেষ করতে পারল না খিয়ান, কারণ দাঁড় টানার আওয়াজ পাওয়া যাচ্ছে। নীল নদের দিকে তাকালো। ছোট্ট মাস্তুলের একটা নৌকা এগিয়ে আসছে ধীর গতিতে। যেখানে শুয়ে আছে খিয়ান আর টেমু, সে জায়গার ঠিক নিচেই বাঁধের কিনারা ঘেঁষে থামল ওটা। একটা লোকের ছায়ামূর্তি দেখা যাচ্ছে নৌকার ভিতরে। নৌকার একদিকের কিনারার দিকে এগিয়ে যাচ্ছে সে, হাতে জাল। জায়গা মতো গিয়ে জাল ফেলল নদে। নিচু আওয়াজে শীষ বাজাচ্ছে। ভাবখানা এমন যেন খুব খুশি সে। একই সুরে পাল্টা শীষ বাজিয়ে নিজেদের উপস্থিতির জানান দিল টেমু। শীষ বাজানো বন্ধ হলো নৌকার লোকটার। এবার নিচু গলায় একটা গান গাইছে সে। এই এলাকার জেলেদের মধ্যে গানটা বেশ জনপ্রিয়। গানের শেষ লাইনটা এরকম: আয় আয় মাছ, লাফিয়ে উঠে আমার নৌকায় এসে পড়। উঠল খিয়ান, হামাগুড়ি দিয়ে এগোচ্ছে। এবার বাঁধের এদিকের দেয়াল বেয়ে নামছে। কিছুদূর নামার পর হাত ছড়িয়ে নীল দেয়ালের কাছ থেকে লাফিয়ে নামলো নৌকায়। একই কায়দা অবলম্বন করতে গেল টেমু, কিন্তু পারল না ঠিকমতো।
ওকে যদি সময় মতো ধরে না ফেলতো খিয়ান, তাহলে পানিতে পড়ে যেত বেচারা। নদী থেকে চটপট জাল তুলে ফেললো অচেনা লোকটা। বলল, পাল তুলতে সাহায্য করুন আমাকে। উত্তর দিক থেকে জোরালো হাওয়া বইছে, কাজেই দক্ষিণ দিকে পালাতে হবে আমাদেরকে। কণ্ঠটা পরিচিত বলে মনে হচ্ছে না? এগিয়ে গেল খিয়ান, ভালো মতো তাকালো লোকটার দিকে। চমকে উঠল কারাধ্যক্ষ স্বয়ং। জলদি করুন যুবরাজ, জরুরি গলায় বলল জরুরি গলায় বললেন তিনি। কারাগারের ফাঁকফোকর দিয়ে আলোর নাচন দেখতে পাচ্ছি আমি। ওরা হয়তো ইতোমধ্যেই জেনে গেছে আপনারা পালিয়েছেন। হয়তো ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছে গুপ্তচররা। বৈঠা দিয়ে ঠেলা মেরে নৌকাটা সরিয়ে নিচ্ছেন বাঁধের কাছ থেকে। দ্রুত হাতে পাল তুলে দিল খিয়ান আর টেমো। শক্তিশালী বাতাসের ধাক্কায় ফুলে উঠল পাল। পানি কেটে তরতর করে এগোচ্ছে ওটা। মাঝ নদীতে হাজির হতে সময় লাগলো না। আপনি কি আমাদের সঙ্গে যাচ্ছেন? কারাধ্যক্ষকে জিজ্ঞেস করলো খিয়ান। না যুবরাজ, বউ বাচ্চা আছে আমার। আজ যে উপকার করলেন আমার, দেবতারা একদিন তার পুরস্কার দেবেন আপনাকে। পুরস্কার ইতিমধ্যেই পেয়ে গেছি আমি। গত 10টা বছর ধরে চাকরি করে যে বেতন পেয়েছি, আজ এক রাতেই কামিয়ে নিয়েছি তার কয়েক গুণ। টাকাটা কে দিয়েছেন আমাকে দয়া করে জিজ্ঞেস করবেন না। আমার কি হবে তা নিয়েও ভাববেন না, কারণ লুকিয়ে থাকার মতো উপযুক্ত জায়গা আছে আমার। ইচ্ছা করলে সেখানে নিয়ে যেতে পারতাম আপনাদেরকে, তবে জায়গাটা আপনাদের থাকার উপযুক্ত না। তাছাড়া একসঙ্গে এত লোক থাকতে গেলে শত্রুদের চোখে ধরা পড়ে যেতে পারি। একটানা বেশ কিছুক্ষণ দাঁড় বেয়ে নীলনদের একদিকের তীরে নৌকাটা নিয়ে গেলেন কারাধ্যক্ষ। তারপর লাফিয়ে নেমে পড়লেন। এই জায়গায় নিচু জাতের অনেক লোক বাস করে। এগিয়ে যেতে হবে আপনাদের দুজনকে। কর্দমাক্ত তীরে দাঁড়িয়ে বললেন তিনি। দেয়ার মতো একটাই উপদেশ আছে আমার, ধৈর্য, সাহস আর বুদ্ধি দিয়ে বিপদের মোকাবেলা করবেন। মাথা ঝাঁকালো খিয়ান। মাছ ধরার জাল আছে নৌকায়, বলে চললেন কারাধ্যক্ষ। জেলেরা পরে সেরকম কিছু কাপড়ও আছে। ভোর হওয়ার আগেই ওগুলো পরে নেবেন। নীলনদের বাতাস ততক্ষণে টেনিস থেকে হয়তো অনেক দূরে নিয়ে যাবে আপনাদেরকে। আমার জন্য প্রার্থনা করবেন, আমিও প্রার্থনা করব আপনাদের জন্য। ঠিক আছে যুবরাজ, হাল ধরুন। মাঝ নদীতে নিয়ে যান নৌকাটা। ওখানে থাকলে এত রাতে কেউ দেখতে পাবে না আপনাদেরকে। বিদায়। বিদায় বলল খিয়ান। তারপর বিড়বিড় করে বলল, অনেক দিন পর ভালো একজন লোকের দেখা পেলাম, যদিও লোকটা ঘুষ খেয়েছে।